বিশ্ব রাজনীতির মানচিত্রে কখনো কখনো একটি বাক্যই বদলে দেয় সব হিসাব। এবার তেমনই একটি বাক্য এসেছে তেহরান থেকে। যুক্তরাষ্ট্র যদি আঘাত হানে জবাব আসবে সঙ্গে সঙ্গে কোনো বিলম্ব ছাড়াই। এই কড়া বার্তাটি দিয়েছে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলাকে ইরান সরাসরি আগ্রাসন হিসেবে দেখবে এবং তার জবাব হবে দৃঢ় ও তাৎক্ষণিক। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন পারস্য উপসাগরের কাছে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি বেড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। আকরাম মিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে এক ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। তিনি স্মরণ করিয়ে দেন গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের কথা। তার ভাষায় সেই সময় শত্রুপক্ষ ইরানের সামরিক সক্ষমতা ভুলভাবে হিসেব করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে হামলার জবাবে ইরান মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি সেনা মুখপাত্র বলেন, সেই সংঘর্ষে ইরানের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি, বরং জাতীয় ঐক্য আরও শক্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি স্পষ্ট বার্তা পেয়েছে। ভবিষ্যতের জন্য ইরানের অবস্থান আরও স্পষ্ট। আকরাম মিনিয়া বলেন, নতুন কোনো হামলা হলে সশস্ত্র বাহিনী বাস্তব সময়েই জবাব দেবে। শত্রুকে চিন্তা করার সময় দেওয়ার প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্রের কৌশলকে তিনি গানবোট কূটনীতি বলে আখ্যা দেন। অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করাই যার লক্ষ্য। তবে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে, কারণ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই রয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইরানের প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন আকরাম মিনিয়া। বলেন, সাম্প্রতিক সংঘর্ষ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা হয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনী সব শাখাই এখন উচ্চ সতর্কতায় রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক যুদ্ধ শুধু নৌবহরের ওপর নির্ভর করে না। ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক সক্ষমতার কাছে এসব যুদ্ধ জাহাজও ঝুঁকির মধ্যে রয়েছে। এই হুঁশিয়ারির পেছনে যে বাস্তব শক্তি আছে সেটিও স্পষ্ট করে তুলে ধরেছে তেহরান। ইরান বহু বছর ধরে তাদের ক্রুজ মিসাইল সক্ষমতা বাড়িয়েছে, যার রাডার এড়িয়ে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ফাত্তাহ, এমাদ, সৌমার, হবেইজেহ, পাবেহ কিংবা কাদের এসব মিসাইল এখন ইরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র ভাণ্ডারই ইরানের হুঁশিয়ারিকে বাস্তব ও কার্যকর করে তুলেছে। এই প্রেক্ষাপটে তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ যদি আসে তা হবে দ্রুত, বিস্তৃত এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারি কি ওয়াশিংটনের সিদ্ধান্তে প্রভাব ফেলবে, নাকি মধ্যপ্রাচ্য আরও এক অনিশ্চিত অধ্যায়ের দিকে এগোবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক বিকল্প বিবেচনা করছেন, তবে সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়েছে এক বিশাল সামরিক প্রস্তুতিও। অর্থাৎ এক পাশে কূটনীতির টেবিল, অন্য পাশে যুদ্ধ। ট্রাম্পের এই হুমকি কি বাস্তবে রূপ নিতে চলেছে? ইরানকে ঘিরে কি কি শক্তি মোতায়েন করছে মার্কিন সামরিক বাহিনী? মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী এক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান প্রস্তুতি নিচ্ছে। কয়েক ডজন C-17 এবং C-5 মালামালবাহী বিমান ব্যবহার করে জাহাজ ও মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে বিভিন্ন সরঞ্জাম নামানো হচ্ছে। নজরদারি বিমান সবসময় নজর রাখছে ইরানের উপর। উত্তর আরব সাগরে মোতায়েন করা হয়েছে USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সাথে রয়েছে 3টি গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার এবং ক্যারিয়ারের এয়ারউইং FA-18E সুপার হর্নেট, F-35C লাইটনিং II ফাইটার এবং EA-18G গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধজেট। এই ক্যারিয়ার একটি ভাসমান ঘাঁটি হিসেবে কাজ করে, যা ইরানের লক্ষ্যবস্তুতে দ্রুত এবং বিস্তৃত আক্রমণ চালাতে সক্ষম। এছাড়াও নৌবাহিনীর অন্য 3টি ডেস্ট্রয়ার USS ডেলবার্ট, দি ব্ল্যাক, USS ম্যাকফল এবং USS মিটসার এই অঞ্চলে উপস্থিত। যদি প্রয়োজন হয়, বাহরাইনের 3টি উপকূলীয় যুদ্ধজাহাজও মাইন পরিষ্কারের দায়িত্ব নেবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যা ইরানের প্রতিশোধমূলক হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি E-11A জেট এবং RC-135 গোয়েন্দা বিমানগুলো অঞ্চল জুড়ে নজরদারি চালাচ্ছে। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের উপর মার্কিন ড্রোন ও নজরদারি বিমান নিয়মিত টহল দিচ্ছে। উপরন্তু 15E স্ট্রাইক ঈগল এবং F-35 পঞ্চম প্রজন্মের ফাইটার বিমানগুলো ইতিমধ্যেই কাতার, বাহরাইন এবং অন্যান্য ঘাঁটিতে পৌঁছেছে। তারা নির্দিষ্ট বোমা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য জটিল অস্ত্র বহন করতে সক্ষম। সাবমেরিনও মোতায়েন রয়েছে, যা গোপনে টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল ছুড়ে বড় আঘাত হানতে পারে। এই সামরিক সরঞ্জামের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর দ্রুত, বিস্তৃত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক আক্রমণ চালাতে সক্ষম। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন একেবারে সংবেদনশীল। ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিক্রিয়া, এই দুইয়ের মধ্যে ফাটলেই বড় ধরনের সংঘাতের সম্ভাবনা। মধ্যপ্রাচ্য এখন এক নতুন বিপজ্জনক অধ্যায়ের দিকে এগুচ্ছে। যুদ্ধই কি এখন একমাত্র পথ, নাকি শেষ পর্যন্ত কূটনীতি রক্ষা করবে শান্তি? সময় দেবে সে উত্তর। যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্র কেন এতটা মরিয়া? ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে পড়বে? ইরানের পারমাণবিক সক্ষমতা কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য সরাসরি হুমকি? কি হবে ইরান যদি সত্যিই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েই যায়? যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। কারণ একটি পারমাণবিক ইরান মানেই হবে এমন একটি শক্তিধর রাষ্ট্র যাকে আর সহজে সামরিক হুমকি বা চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে না। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা হিসাবও পুরোপুরি বদলে যাবে। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইসরায়েল যে কৌশলগত সুবিধা ভোগ করে আসছে, ইরানের পারমাণবিক সক্ষমতা সেই ভারসাম্য ভেঙে দিতে পারে। আর এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরান পারমাণবিক সক্ষমতাকে তাদের জাতীয় নিরাপত্তা এবং টিকে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ মনে করে। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকানোর একমাত্র কার্যকর উপায় হলো এমন সক্ষমতা গড়ে তোলা যা শত্রুপক্ষকে হামলার আগে 100 বার ভাবতে বাধ্য করবে। ইরান আরও মনে করে লিবিয়া বা ইরাকের পরিণতি তাদের জন্য একটি বড় শিক্ষা। যেসব দেশ শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, তারা শেষ পর্যন্ত বিদেশি হস্তক্ষেপের শিকার হয়েছে। তাই শত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার পরও ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসছে না। এই কারণেই যুক্তরাষ্ট্র ইরানের উপর একের পর এক কৌশল প্রয়োগ করে যাচ্ছে। কখনো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো সামরিক হস্তক্ষেপের হুমকি, আবার কখনো মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন। সবকিছুর লক্ষ্য একটাই, ইরানকে চাপে রেখে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা। তবে এত চাপের পরও ইরান এখনো মাথা নত করেনি, বরং প্রতিবার হুমকির জবাবে আরো কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে গিয়ে থামবে, নাকি ভুল হিসাব আর পাল্টাপাল্টি হুমকির মধ্য দিয়েই পরিস্থিতির রূপ নিবে একটি ভয়াবহ সংঘাতে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এই 3 দেশ মিলিতভাবেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে? হঠাৎ কাতারে যুদ্ধবিমান মোতায়েন কেন করলো যুক্তরাজ্য? এদিকে ইসরায়েলের কাছে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে ইহুদিবাদী দেশটির কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আঘাত আসলেই প্রথমে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পারস্য উপসাগরে তাহলে কি যুদ্ধের ঘণ্টা বেজেই গেল?
ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটি থাকার পরও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি শুধুমাত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে এনেও স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছেন না যুক্তরাষ্ট্রের শাসক। কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছিলেন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বন্ধুকে সাহায্য পাঠাতে একটুকুও গড়িমসি করলেন না ট্রাম্প। তাহলে কি ইসরায়েলকে শক্তিশালী করার পরই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট? ইসরায়েলের প্রতিরক্ষা বহরকে শক্তিশালী করতে হঠাৎ করেই দেশটির কাছে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের একটি ডেস্ট্রয়ার অর্থাৎ যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে ইসরায়েলের বন্দর শহর আইলাতে নোঙর করেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি মার্কিন প্রশাসনের সাথে চলমান সহযোগিতার অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজটি যোগ দিয়েছে নেতানিয়াহুর সামরিক বহরে। লোহিত সাগরে নিয়মিতভাবেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের চলাচল রয়েছে। তবে ইসরায়েলের বন্দরে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যাওয়ার ঘটনা বিরল বলে দাবি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি পেলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছে না ইরান। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক পদক্ষেপকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করব আমরা। আর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রাণকেন্দ্রে তাৎক্ষণিক ও জোরদার হামলা চালাবে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে প্রশ্ন থেকেই যায়, কাতারের সামরিক ঘাঁটিতে কি করছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সামরিক উত্তেজনা বৃদ্ধির পরপরই পারস্য উপসাগরীয় মিত্রদের সাহায্যে এগিয়ে এসেছে যুক্তরাজ্যও। কারণ সম্প্রতি উপসাগরীয় বেশ কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান, যার কারণে কাতারের একটি সামরিক ঘাঁটিতে RAF টাইফুন মডেলের যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। 30 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে অংশগ্রহণের সম্ভাবনা কম বলে জানিয়েছে যুক্তরাজ্য, কিন্তু ইরানের পাল্টা হামলায় কাতার কোনোভাবে আক্রমণের মুখোমুখি হলে উপসাগরীয় দেশটির নিরাপত্তায় সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এই কথাটার শক্তি যেন অনেক। তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েন এখন শুধু দুই দেশের বিষয় নয়, বরং তা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। রাশিয়ার শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের পরিস্থিতি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, এই সংকট সামাল দিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। বৈঠকের বার্তা ছিল স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চায় না মস্কো। যদিও মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারমাণবিক কর্মসূচি, সামরিক হুমকি এবং পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আমিরাত। সেই অভিজ্ঞতার আলোকে এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চান পুতিন। রাশিয়ার এই অবস্থান কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশল। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের উপর। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার মতে এখনো কূটনীতির দরজা খোলা আছে, যদি সেই পথে হাঁটার ইচ্ছে থাকে।
তবে পেসকোভের বক্তব্যে ছিল স্পষ্ট সতর্কতা। তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যেকোনো পদক্ষেপ গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর ফলাফল হবে বিপজ্জনক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে চুক্তি করতে হলে ইরানকে আলোচনায় বসতে হবে, নচেত সামরিক হামলার ঝুঁকি নিতে হবে। ওয়াশিংটনের এই অবস্থান তেহরানকে আরও কঠোর করেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং যুদ্ধ শুরু হলে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কো একদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখন নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। যুদ্ধ নয়, আলোচনাই হোক সমাধানের পথ, এই বার্তাই দিতে চায় মস্কো। অবশেষে যুক্তরাষ্ট্রের কোথায় হামলা চালাবে ইরান তাই জানিয়ে দিল দেশটি। কিন্তু কখন এমন ভয়াবহ সিদ্ধান্তের বাস্তবায়ন করবে ইরান, আর এই হামলার বিষয়ে তথ্য জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তবে কি সামরিক সংঘাতের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র? এই সংকটের পরিণতি কি তাহলে কূটনৈতিক টেবিলে নয়, বরং যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে? মধ্যপ্রাচ্যে প্রশ্নের পর প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নই যেন আরও ভয়ঙ্কর এক উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ। শুধু তাই নয়, এবার আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবেও সতর্ক করেছে তেহরান। তাহলে কি সংঘাত এখন শুধুই সময়ের অপেক্ষা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য বেঁধে দিয়েছেন সময়সীমা। তার স্পষ্ট বার্তা, ইরান যদি আলোচনা টেবিলে না আসে তবে যুক্তরাষ্ট্র সামরিক পথে এগুবে। ট্রাম্পের দাবি, আলোচনায় বসা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই। কিন্তু চাপের মুখে নতি স্বীকার করার দেশ নয় ইরান। তেহরান জানিয়ে দিয়েছে হুমকি কিংবা পূর্বশর্তের অধীনে কোনো আলোচনায় বসবে না তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভাষায়, আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যে কোনো আগ্রাসনের জবাব দিতেও সম্পূর্ণ প্রস্তুত। তার কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, আক্রমণ হলে প্রতিক্রিয়াও হবে জোরালো। এদিকে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য। আলী লারিজানি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে যোগাযোগ করে সতর্ক করেছেন, ইরানে মার্কিন হামলা হলে ওই দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাসও নিরাপদ থাকবে না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। তবে সব আশার আলো কি নিভে গেছে? এখনও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তুরস্ক এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নিজেও ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন উত্তেজনা কমাতে সহায়কের ভূমিকা নিতে প্রস্তুত তুরস্ক। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই একটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ার ইসরায়েলের রিলাদ বন্দরে নোঙর করেছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক বিকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক স্থাপনায় কমান্ডো অভিযান, নেতৃত্ব লক্ষ্য করে হামলা, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের পরিকল্পনাও। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর এক মোড়ে দাঁড়িয়ে। একদিকে হুমকি আর পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নীরব কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত আলোচনা কি পথ দেখাবে, নাকি ভুল সিদ্ধান্ত আর শক্তির দম্ভ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে আরেকটি বিধ্বংসী সংঘাতের দিকে? ইরানের দিকে তেড়ে যাচ্ছে
যুক্তরাষ্ট্রের নতুন নৌবহর কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? নতুন নৌবহরটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যদিও শত্রুদের সকল চক্রান্ত ভেস্তে দিতে 200% প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের রণতরীর বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করতে নতুন করে 1000 আত্মঘাতী ড্রোন যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। প্রশ্ন হলো, মার্কিন ওই রণতরীটিতে আসলে কি আছে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করেই কি শান্ত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নটিই এখন আন্তর্জাতিক রাজনীতির টেবিলে ঘুরছে। কারণ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানতে বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন ট্রাম্প, কিন্তু মার্কিনীদের কোনো হুমকিকেই যেন আমলে নিচ্ছে না তেহরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এসেছে মধ্যপ্রাচ্যে, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তাহলে আরেকটি নৌবহরে কি আনছে মার্কিন সামরিক বাহিনী? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। সম্প্রতি এমন হুঙ্কার বারবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল, যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরেকটি যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার পাঠিয়েছেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের ওই যুদ্ধজাহাজটি এরই মাঝে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে, যার মাধ্যমে অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর ডেস্ট্রয়ারের সংখ্যা 6টিতে দাঁড়ালো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমাদের আরেকটি বিশাল বাহিনী ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান যদি ওয়াশিংটনের সাথে কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে যে কোনো সময় আমরা দেশটিতে আক্রমণ চালাবো। কিন্তু প্রশ্ন হলো, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকের পার্থক্যটা ঠিক কোথায়? 2020 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে যোগ দেয় ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারটি। এটিতে থাকা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। এছাড়াও সারফেস টু এয়ার মডেলের মিসাইলগুলো বিপরীত পাশ থেকে আসা শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বহরের সবচেয়ে উন্নত হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম MH-60R মডেলের সিহক হেলিকপ্টারও রয়েছে এই ডেস্ট্রয়ারটিতে, যা শত্রুপক্ষের বিরুদ্ধে নজরদারি ও সাবমেরিন ধ্বংস করতে পারদর্শী। মূলত ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যার মাধ্যমে কেবল সীমিত আকারের সামরিক অভিযান পরিচালনা করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো একটি রণতরী, যাতে রয়েছে কয়েক হাজার সৈন্য, আরও রয়েছে 90টির মতো যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে ট্রাম্প মূলত ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির পায়তারা করছেন। এর সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট তার স্বার্থ আদায় করতে চান, কারণ ইরানে সামরিক হামলা চালালে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র, আর ইরানও তার সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে, এমন দাবিও করেন কিছু বিশ্লেষক।